গাছে টাটকা ফল রেখে টুনি মাটির নিচের আমগুলো কুড়িয়ে নিচ্ছে। বাদ দে তোর কথা, ও তো একটা গাধা বলদ, নয়তো কেউ গাছের ফল রেখে কুড়িয়ে ফল নেয়। প্রকৃতি আমাদের নিচ থেকে যতটুকু দেয় আমাদের ততটুকুই নেওয়া উচিত। নিচের আমগুলো তো সব ভালো, গাছ স্বেচ্ছায় এসব আমাদের দিয়েছে, তবে আমরা কেন গাছ থেকে আম পারবো বলো? তোমরাও আমার মতো আম কুড়িয়ে নাও। এত জ্ঞান দিস না তো, আমাদের সব টাটকা ফল লাগবে, বুঝেছিস? এই বলে কালু গাছ থেকে আম পাড়ে, সুখীও আম নেয়। আর তারা দুজন আম নেয়ার সাথে সাথে গাছের কিছু ডালও ভেঙে ফেলে। যে গাছের ফল নিল আবার সেই গাছকে আঘাত করে চলে গেল। আম গাছ, তোর বুঝি খুব কষ্ট লেগেছে তাই না? আহারে, দাঁড়া, আমি তোর গাছের গোড়ায় জল দিচ্ছি। এরপর টুনি গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে আর তাতে জল দেয়। টুনি খুবই প্রকৃতি প্রেমী ছিল, সে কখনো কোনো গাছকে কষ্ট দিত না। কি রে টুনি, ওখানে আবার কি করছিস? মা, আমি এখানে ফল গাছের চারা রোপণ করছি। সারাদিন শুধু এসব করলে হবে? হ্যাঁ, ঘরে কোনো খাবার নেই, কাজকর্ম করতে পারিস না? ঈগলের বাড়িতে তোকে কাজ নিয়ে দিলাম, সে কাজও তো করলি না। তোকে নিয়ে আমি আর পারি না বাবু। ঈগলের বাড়িতে কাজ করতে আমার ভালো লাগে না মা। ঈগল শুধু আমাকে দিয়ে গাছ কাটাতো, কখনো গাছ লাগানোর কথাই বলতো না। সব সময় সে অন্যায় কাজ করত, তাই আমি ওর কাজ ছেড়ে দিয়েছি। তোর এসব নীতি কথা আর প্রকৃতি প্রেম কি আমাদের খাবার দিবে? হ্যাঁ, কোথায় তুই আমাকে রোজগার করে খাওয়াবি? তা নয়, আমাকে এখনো কর্ম করতে হয়। মা, এই ফলের গাছ দুটো বড় হলে আমাদের আর কষ্ট থাকবে না, তখন আমরা ফল বিক্রি করে সংসার চালাতে পারবো। এই ফলের গাছের আশায় থাকলে আমার না খেয়ে মরতে হবে। যা, জঙ্গলে যা, আর জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আয়। আর যদি তুই কাঠ কেটে না আনিস তবে তোর বাড়ি ফেরা বন্ধ। আমার বাড়িতে তোর কোনো জায়গা হবে না, এই আমি বলে দিলাম। মিনু রেগে সেখান থেকে চলে যায়। আর টুনি নিরুপায় হয়ে কুড়ুল নিয়ে জঙ্গলে চলে আসে। কত সুন্দর গাছপালা, এত সুন্দর গাছ কি কাটা যায়? গাছ কাটলে তো পরিবেশেরই ক্ষতি হয়, কিন্তু মা তো এসব বুঝলোই না। আমি তো সুন্দর গাছপালা কাটতে পারবো না। যাই, একটু সামনের দিকে এগিয়ে যাই, মরা গাছ পেলে কেটে নিয়ে যাব। এরপর টুনি যেতে যেতে বনের শেষ মাথায় চলে আসে, কিন্তু সে একটাও মরা গাছ পায় না। উফ, খুব ক্লান্ত হয়ে গেছি। এ বনে তো একটাও শুকনো গাছ পেলাম না, তবে কি আমি আর বাড়িতে ফিরতে পারবো না? এই তো একটা মরা গাছ। কি অদ্ভুত এই গাছটা! এই মরা গাছে সোনার লিচু ধরেছে। এ তো অবাক করা কাণ্ড, এমন সোনার লিচু আমি আগে কখনো দেখিনি। তবে কি আমি এই মরা গাছটা কাটবো? এ কি, এই গাছটা তো এখনো মরেনি, এখনো এই গাছে একটি পাতা রয়েছে। মনে হচ্ছে জলের অভাবে এই গাছটা এমন হয়েছে। যাই বাবা, একটু জল এনে গাছে দেই তো। এরপর টুনি দূরের এক নদী থেকে জল এনে গাছে দেয়, আর গাছে জল দিতেই ঘটে যায় এক অবাক কাণ্ড। মরা গাছ পুরো সতেজ হয়ে যায়, গাছে সবুজ পাতা দিয়ে ভরে যায়। সবুজ গাছে এক টুকরো সোনার লিচু গাছের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। এসব কি হচ্ছে? তবে কি জলের অভাবে এ গাছ এমন হয়েছিল? কি সুন্দর লাগছে গাছটা, সবুজে ঘেরা গাছে সোনার লিচু দেখতে খুব সুন্দর লাগছে। ছোট্ট মিষ্টি পাখি, তুমি আমার গাছকে সতেজ করেছো, তবে তুমি এবার আমাকে সাহায্য করো। এ কি, এই সোনার লিচু তো কথা বলছে। তবে কি এই লিচুতে পেতনি আছে? ওরে বাবারে, টুনি রে, পালা! আরে টুনি, যেও না, যেও না তুমি। আমি পেতনি নই, আমি একটা পরী। আমার যে তোমার সাহায্য দরকার, দয়া করে যেও না। পরী? তুমি যদি পরী হও তবে তোমার এই অবস্থা হলো কি করে? সে অনেক কথা, অনেকদিন আগে আমি এই বনে ঘুরতে এসেছিলাম। কি সুন্দর ফুল ফল, আমি এই সব ফুল ফল আমার রাজ্যে নিয়ে যাব।
এরপর আমি জঙ্গলের সব গাছের ফল ফুল ছিঁড়তে শুরু করি। আমার কারণে অনেক গাছের ক্ষতি হয়ে যায়। আমি পুরো বনের ফল ফুল ছিঁড়ে বনের সৌন্দর্য নষ্ট করে ফেলি। প্রকৃতির এমন ক্ষতি করার জন্য সেখানে প্রকৃতি দেবী প্রকট হয়। তোর এত বড় সাহস! তুই আমার বনের সৌন্দর্য এভাবে নষ্ট করছিস, প্রকৃতির নিয়মের বাইরে কাজ করেছিস। তোকে এর শাস্তি পেতেই হবে। বন দেবী, আমি কি করেছি? আপনি কেন এভাবে রাগ করছেন? তুই কি করেছিস এখনো জানিস না? চারপাশে চেয়ে দেখ, তুই বনের কি অবস্থা করেছিস। পুরো বনের ফুল ফল ছিঁড়েছিস, গাছের ডাল ভেঙেছিস, তুই প্রকৃতিকে কষ্ট দিয়েছিস, তাই এর শাস্তি তোকে পেতেই হবে। সেদিন বন দেবী রুষ্ট হয়ে আমাকে সোনার লিচু বানিয়ে গাছে ঝুলিয়ে দেয়। দিনের পর দিন আমি গাছে ঝুলে থাকি। জলের অভাবে আমার গাছটি শুকিয়ে যায়। আমি নিস্তেজ হয়ে পড়ি। ভেবেছিলাম হয়তো এভাবেই একদিন আমার মৃত্যু ঘটবে, কিন্তু তার আগেই তুমি এলে আর আমার গাছের গোড়ায় পানি দিলে। আমার গাছ সতেজ হয়ে উঠল। বনদেবী বলেছিল, যার মাঝে প্রকৃতি প্রেম আছে তার সাহায্যে আমি আমার রূপ ফিরে পাবো। তোমার মাঝে প্রকৃতি প্রেম আছে, তাই তুমি আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু আমি তোমাকে কি করে সাহায্য করতে পারবো বলো? এখান থেকে বেশ খানিকটা দূরে এক নীল নদী রয়েছে। ওই নীল নদী পেরোলেই একটা ফাঁকা মাঠ দেখতে পারবে। ওই মাঠটা একসময় বন ছিল, কিন্তু পাখি মানুষজন বন কেটে উজাড় করে দিয়েছে, যার কারণে ওই জায়গাটা এখন ফাঁকা মাঠে পরিণত হয়েছে। তোমাকে ওই মাঠে কষ্ট করে চারা রোপণ করতে হবে। যদি তুমি 100টা চারা রোপণ করতে পারো তবে বনদেবী সন্তুষ্ট হয়ে তোমায় দেখা দিবে। আর বনদেবী দেখা দিলে তোমার মুক্তির কথা বলতে হবে, তাই তো? হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছো। কিন্তু তুমি কি আমার জন্য এত কষ্ট করবে? এতে আর কষ্ট কিসের? আমি তো চারা রোপণ করতে ভালোবাসি, আর একটা মাঠকে বনে পরিণত করব, এটা তো অনেক ভালো কাজ। আমার একটুও কষ্ট হবে না। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। আমাকে এখন বাড়িতে যেতে হবে, কোদাল আর চারা নিয়ে তারপর আবার ওই ফাঁকা মাঠে যেতে হবে। এরপর টুনি বাড়ি ফিরে আসে আর তার মাকে সমস্ত কথা বলে। তারপর টুনি কোদাল আর চারা নিয়ে রওনা হয় ফাঁকা মাঠের উদ্দেশ্যে। টুনি অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে ফাঁকা মাঠে এসে পৌঁছায়। এবার আমাকে তাড়াতাড়ি চারাগুলো রোপণ করতে হবে। এরপর টুনি পুরো জমিতে কোদাল দিয়ে খুঁড়ে গাছ রোপণ করতে শুরু করে। সত্যি তোমার প্রকৃতি প্রেম আমাকে মুগ্ধ করেছে। বলো, তুমি কি চাও? আমি চাই তুমি সোনার লিচু থেকে পরীকে মুক্ত করো। পরী তার নিজের ভুল বুঝতে পেরেছে। পরীকে তুমি ক্ষমা করে দাও বনদেবী। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো তবে তাই হবে। এরপর বনদেবী আর টুনি সোনার লিচু গাছের কাছে যায়। বনদেবী সোনার লিচু থেকে পরীকে মুক্ত করে। তোমাকে অনেক ধন্যবাদ টনি। আজ তোমার জন্য আমি আমার রূপ ফিরে পেলাম। পরী, একটা কথা সবসময় মনে রাখবে, প্রকৃতি আমাদের স্বেচ্ছায় যা দেয় আমাদের তাই নেওয়া উচিত। প্রকৃতির ক্ষতি করে আমরা ভালো থাকতে পারবো না। আমি বুঝতে পেরেছি টনি। এই নাও, এই বীজটা নাও। এটা একটা জাদুই বীজ। এটা তোমায় উপহার দিলাম। এরপর টুনি বীজ নিয়ে বাড়ি ফিরে আসে আর বীজটা মাটিতে রোপণ করতেই বীজ থেকে বিরাট এক গাছ বেরিয়ে আসে আর গাছে ধরা থাকে নানান রকম ফল। মা, দেখো দেখো, এক গাছে কত রকমের ফল। আমাদের আর কোনো অভাব থাকবে না মা। একি কালু, আজ আবার বস্তায় করে কি নিয়ে এলি গো? কাকুলি, দেখে বোঝো না বস্তায় কি আছে? এগুলো আলু। পাশের বনে গিয়েছিলাম, দেখলাম কে যেন আলু চাষ করেছে, তাই বস্তায় ভরে তাড়াতাড়ি করে নিয়ে এলাম গো। ভালোই করেছো, আমাদের আর কষ্ট করে কাজ করতে হবে না। এভাবে ফসল চুরি করে সংসার ভালো চলবে। এখন যাও, এগুলো বিক্রি করে টাকা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। যাই যাই, একটা ঠেলা গাড়ি নিয়ে আসি, তারপর মরিচের বস্তা দুটো নিয়ে বাজারে যাবো। এরপর সুখে ঠেলা গাড়ি নিতে যায় আর কালু কাকুলি বনে উড়ে ফসলের ক্ষেত খুঁজতে থাকে।
কালু, ওই দেখো, দুটো কিসের যেন বস্তা দেখা যাচ্ছে, চলো তো দেখি। এই তো মরিচের ক্ষেত, তাহলে এগুলো মরিচ তুলে রেখেছে কেউ। যে রেখেছে ভালোই করেছে, আমাদের কষ্ট করে আর গাছ থেকে মরিচ তুলতে হবে না। চলো চলো, তাড়াতাড়ি বস্তা দুটো দুজনে নিয়ে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, কালু চলো। এই সব কিছু পাশের গাছ থেকে একটা শালিক দেখে ফেলে আর কালু কাকুলির কাছে চলে আসে। কালু দাদা, কাকুলি দিদি, তোমরা সুখীর মরিচের বস্তাগুলো কেন নিয়ে যাচ্ছ? সুখী কষ্ট করে ফসল চাষ করেছে, আর তোমরা কিনা চুরি করতে এসেছো? শোন শালিক, আমরা সুখীর মরিচ চুরি করতে এসেছি, তোর মরিচ তো চুরি করতে আসিনি। তুই বাধা দেওয়ার কে রে? কালু, একে মেরে তক্তা বানিয়ে দাও তো। ঠিক বলেছো, একে আগে শাস্তি করতে হবে। আমাকে আর মেরো না, আমি তোমাদের আর বাধা দিব না। তোমরা নিয়ে যাও মরিচের বস্তা, তবু আমাকে আর মেরো না। এই তো লাইনে এসেছিস, এটা যদি আগে বলতি তাহলে তোর আর মার খেতে হতো না। কাকুলি, আমাদের আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি যেতে হবে। এরপর কালু কাকুলি তাড়াতাড়ি করে মরিচের বস্তা দুটো নিয়ে চলে যায়, আর এদিকে সুখী একটা ঠেলা গাড়ি নিয়ে তার জমিতে আসে। একি, আমার মরিচের বস্তাগুলো কি হলো? এখানেই তো রেখেছিলাম। কি ব্যাপার শালিক, তোমার এই অবস্থা কে করলো? সে কথাই বলো না সুখী দিদি, কালু আর কাকুলি তোমার মরিচের বস্তা চুরি করতে এসেছিল। আমি এসব দেখে বাধা দিয়েছিলাম, তাই আমাকে এভাবে মেরে তোমার মরিচের বস্তা দুটো নিয়ে গেছে। কি বলছো? এইসব শয়তান কালু চোর করেছে? ও মরিচগুলো নিয়ে গেছে, আমি ওদের কিছুতেই ছাড়বো না। শালিক, শুধু শুধু তুমি আমার জন্য মার খেয়েছো। শয়তান কালু তো চুরি করেই নিয়ে গেছে। দাঁড়াও, আমি তোমাকে ঔষধি গাছের পাতা এনে দিচ্ছি। শালিক, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো, আমি কালুর বাড়িতে যাচ্ছি। কাকুলি দিদি, আমার মরিচ তোমরা চুরি করেছো কেন? হ্যাঁ, আমার মরিচ আমাকে ফিরিয়ে দাও, নইলে খুব খারাপ হবে। কি? আমরা তোমার মরিচ চুরি করতে কেন যাব? হ্যাঁ, আমরা তো মরিচ চাষ করেছি, সেগুলোই বস্তা করে নিয়ে এসেছি। আর শালিক আমাদের বস্তা আনতে দেখে ভেবেছে তোমার মরিচ চুরি করেছি, আর তাই ভুলভাল বলেছে তোমাকে। মিথ্যে কেন বলছো? হ্যাঁ, মিথ্যে কেন বলছো? আমার মরিচের বস্তা, আমি আমার বস্তা খুব ভালো করে চিনি, এটা আমারই বস্তা। কালু, একে মারো তো মারো, আমাদের মরিচগুলো নিজের দাবি করছে। এই সুখী, এখন যদি না যাস তো মেরে টুকরো টুকরো করে ফেলবো তোকে। কাকুলির কথায় সুখী ভয় পেয়ে যায়। না না, মারতে হবে না, আমি চলে যাচ্ছি। ভেবে নিলাম ওগুলো তোমাদের মরিচ, তবু আমাকে যেতে দাও। ঠিক আছে ঠিক আছে, যা যা, চলে যা। এরপর সুখী চলে যায়। কালু কাকুলি এভাবে বনের পাখিদের ফসল চুরি করে নিয়ে বিক্রি করত। অন্যদিকে টুনি তার জমিতে শসা চাষ করেছে। টুনি তার জমিতে কাজ করছিল, তখন সেখানে সুখী আসে। টুনি, তোমার শসার জমিতে তো ভালোই শসা হয়েছে, বিক্রি করতে পারলে ভালো টাকা পেতে পারো। কিন্তু শসা তুলে বিক্রি করাই তো কাজ। কেন সুখী, বিক্রি করা কাজ মানে কি বলতে চাইছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না গো। কি বলছো এসব? শয়তান কালু চোর বনের পাখিদের ফসল এভাবে চুরি করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না সুখী। আমি তো আমার বস্তা চিনি টুনি, নিজে কালুর বাড়িতে গিয়ে দেখেছি। তোমাকে সতর্ক করে দিলাম, তোমার ফসল দেখে রেখো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে রাখবো। দেখি কি করে কালু চুরি করে নিয়ে যায়। যাই, টুকিকে বাড়ি থেকে নিয়ে আসি। ততক্ষণে তুমি পাহারা দাও আমার শসার জমি, আমি এক্ষুনি যাব আর আসবো। ঠিক আছে টুনি, তাড়াতাড়ি যাও, আমি কিন্তু একা ওই কালু কাকুলির সুখীর সাথে পারবো না। এরপর টুনি তাড়াতাড়ি বাড়িতে যায় আর টুকিকে নিয়ে তার শসার জমিতে চলে আসে। সুখী, তুমিও একটু আমার সাথে পাহারা দাও, আমারও ভয় লাগছে। কালু কাকুলি যদি আমাকে মেরে সব শসা নিয়ে যায়, আমরা তিনজন থাকলে আর পারবি না। আর দুদিন গেলেই শসা তুলে বিক্রি করব। এই দুদিন পাহারা দেই, কি বলো সুখী দিদি? হ্যাঁ টুনি, তাই দিতে হবে। কালু, আমাদের বনে টুনি নাকি শসা চাষ করেছে, এতদিনে শসা বড় হয়ে গেছে। চলো আমরা সুযোগ বুঝে চুরি করে নিয়ে আসি।
আগে বলবে তো টুনি শসা চাষ করেছে। বাজারে শসার যা দাম বেড়েছে না, টুনি সব শসা বিক্রি করলে তো আমরা অনেক টাকা পাবো। চলো তাড়াতাড়ি বস্তা নাও কয়েকটা। কাকুলি, টুনি তো দেখছি চালাক হয়েছে, শসার জমি পাহারা দিচ্ছে। তার মানে এই সুখী আমাদের চুরির সব কথা বলেছে, তাই তো টুনি এভাবে পাহারা দিচ্ছে। দেখি কতদিন শসার জমি পাহারা দেয়। টুনি একাই চালাক নাকি? আমরাও অনেক চালাক। ওরা শসার জমি পাহারা দেবে আর আমরা ওদের পাহারা দেব লুকিয়ে লুকিয়ে। যেই দেখবো ওরা চলে গেছে তখনই শসা চুরি করে পালিয়ে যাব। বাহ কাকুলি, তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে। চলো ঝোপের আড়ালে লুকিয়ে থাকি, এখানে থাকলে ওরা দেখে ফেলতে পারে। মামা, আমার খুব খিদে পেয়েছে, আমি বাইরে যাব আর শসার জমিতে থাকতে পাবো না। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে গিয়ে খাবার খেয়ে বিশ্রাম কর। আমরা দুজন মিলে শসার জমি পাহারা দিচ্ছি। কালু, আমার মাথায় আরো একটা বুদ্ধি এসেছে গো। এভাবে কাজ করলে টুনি নিজে তার শসা আমাদের দিয়ে দিবে। বলো দেখি কি বুদ্ধি মাথায় এসেছে তোমার? এরপর কাকুলি তার বুদ্ধির কথা বলে আর তারা সেখান থেকে উড়ে টুকির পিছু নেয় আর টুকিকে ডাকতে থাকে। টুকি, টুকি, দাঁড়াও, তোমার সাথে জরুরি কথা আছে। তোমরা তো চোর, তোমরা আবার কি বলবি? হ্যাঁ, কে বলেছে চোর? আমরা তো ফসলের ব্যবসা করি, অনেক টাকা আমাদের, তাই কারো সহ্য হয় না, তাই আমাদের চোর বলে। আমরা গরিব হয়ে যাই, তাই তো বনের কিছু পাখি চোর বলে ফাঁসাতে চায় আমাদের। শোনো, আমাদের বাড়িতে অনেক ফলমূল, ভালো ভালো খাবার আছে, আমরা বেশিরভাগই ফেলে দেই। তুমি চাইলে আমাদের সাথে আমাদের বাড়ি যেতে পারো আর খেতেও পারো। তোমার মা তো তোমাকে ফলমূল কিনে খাওয়ায় না, তাই তোমায় দেখে মায়া হলো গো। সত্যি আমাকে ফলমূল আর ভালো খাবার দিবে? চলো তাহলে, আমি যাব তোমার সাথে। তুমি একটু ঘরে থাকো, আমরা আমাদের ছোট একটা কাজ সেরে আসছি। টুনি, টুনি, আমরা আসার সময় দেখলাম তোমার মেয়ে টুকিকে পেঁচা ধরে নিয়ে গেল। তোমার মেয়েকে হয়তো ইগলের কাছে বিক্রি করে দিবে। এ কি বলছো তোমরা? আমার টুকি মা, কোথায় গেলি? বলো, আমার মেয়েকে নিয়ে কোথায় গেছে? আমি আমার মেয়েকে নিয়ে আসবো। তোমাকে পেঁচা কিছুতেই দেবে না, আমাকে দিতে পারে কিছু টাকার বিনিময়ে। তাই বলি কি, তোমার জমির সব শসাগুলো আমাকে দিয়ে দাও, আমি টাকা দিয়ে পেঁচার কাছ থেকে তোমার মেয়েকে এনে দিব। নিয়ে যাও কালু ভাই, আমার জমির সব শসা নিয়ে যাও, তবু আমার মেয়েকে এনে দাও। এই শসার চেয়ে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি। সুখী দিদি, চলো সবাই মিলে কালুকে শসা তুলে দেই, তাহলে তাড়াতাড়ি হবে। এরপর সবাই মিলে কালুকে শসা তুলে দেয় আর কালু কাকুলি শসার বস্তাগুলো নিয়ে বাড়িতে যায়। কাকুলি, এবার টুনির বাচ্চাকে ঘর থেকে বের করে দাও, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। এই, বাড়িতে যা, এখন আমাদের কাজ হয়ে গেছে, তোকে আর আমাদের দরকার নেই। তোমাদের কাজ হয়েছে মানে আমাকে ফলমূল, ভালো ভালো খাবার দিবে বলে নিয়ে এসেছো, যে এখন ওগুলো না দিয়ে যেতে বলছো কেন? দাও, খাবার দাও। তোকে মিথ্যে বলে এনেছিলাম তোর মায়ের শসা হাতিয়ে নেওয়ার জন্য। তোর মাকেও মিথ্যে বলেছি যে তোকে পেঁচা ধরে নিয়ে গেছে, আর তোকে বাঁচানোর জন্য তোর মা নিজেই শসা তুলে দিয়েছে। তোর মাকে বোকা বানিয়েছি। এবার যা, যা বলছি এখান থেকে। তোমরা খুব খারাপ, খুব বাচ্চা, আমাকে সব বলে দিব, সব। আমার তোমাদের চাপে না। আরে যা যা, তোর মায়ের কাছে যা। তোর মায়ের কাছে কোনো প্রমাণ আছে নাকি? তোর মা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। মা টুকি, এসেছিস মা তুই? আজ শসাগুলো না থাকলে তোকে যে হারাতে হতো। কি বলছিস সব মা? ওই কালু কাকা কাকুলি খুব খারাপ, ওরা তোমাকে সব মিথ্যে বলেছে। ওরাই তো আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, আমাকে বলেছিল আমাকে ভালো খাবার ফলমূল দিবে, ঘরে তো আটকে রেখেছিল। এরপর টুকি কালু কাকুলির সব কথা খুলে বলে। শয়তান কালু কাকুলি, তোরা এভাবে বোকা বানালি আমাকে, আর আমার সব শসা নিয়ে গেলি, তোদের ছাড়বো না। সুখী, চলো আমরা তাড়াতাড়ি পুলিশ নিয়ে কালুর বাড়িতে যাই আর সব প্রমাণ করে তবে ওদের শিক্ষা দিব। আইনের আশ্রয় না নিলে
ভয় থাকলেই আমাদের বনে সব পাখির ফসল এভাবে চালাকি করে নিয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো, চলো পুলিশ নিয়ে ওদের বাড়িতে যাই। তারপর টুনি টুকি সুখী মিলে পুলিশ নিয়ে কালুর বাড়িতে যায়। আর টুনি পুলিশকে কালু চুরির সব কথা খুলে বলে। কালু কাকুলি, তোমরা কি সত্যি চুরি করো? আর এগুলো কি টুনির শসা? না স্যার, আমরা তো এগুলো চাষ করেছি আমাদের জমিতে। কই তোমাদের জমি? জমি দেখাও তো, আমাকে নিয়ে চলো তোমার জমিতে, আমি দেখতে চাই। না মানে ইয়ে স্যার। ওর জমি থাকলেই না বলবে আমার শসা চুরি করতে না পেরে চালাকি করে এনেছে। আমি আমার জমিতে শসার গাছ দেখাতে পারবো, আর কালু কিন্তু পারবে না। তুই আরো পাখিদের ফসল চুরি করেছিস, সব শুনেছি। এবার জেলে গিয়ে চুরি করা ভালো করে দেখাবো, চল আমার সাথে, আর এদের ফসল দিয়ে দে। স্যার, আমি সুখের ফসলের টাকা দিয়ে দিচ্ছি, আর টুনি তোমার শসাগুলো তুমি নিয়ে যাও। স্যার, আমাদের জেলে নিয়ে যাবেন না স্যার, আমরা চুরি করব না, আর এবারের মতো মাফ করে দিন। আর এদের ফসল তো ফিরিয়েই দিলাম। তোরা অনেক বড় অন্যায় করেছিস, তাই এই অন্যায়ের শাস্তি তোদের পেতেই হবে। কালু দাদা, নিজেকে খুব চালাক ভেবেছো তাই না? মনে রেখো, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজ আর কোনো চালাকি চলবে না। মায়ের মৃত্যু। টোনা, তুমি তো আমাকে ছেড়ে চলেই গেলে। এখন আমি এই অবুঝ সন্তানকে নিয়ে কি করে থাকবো? ওদের কি খাওয়াবো? আমাকে তো কেউ কখনো কাজই দিবে না। এ তুমি কোন বিপদে ফেলে চলে গেলে বলো তো? এখন তো অন্যের বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো পথ রইল না টোনা। এরপর টুনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করে। কেউ ইচ্ছে হলে ভিক্ষে দেয়, আর কারো ইচ্ছে না হলে ভিক্ষে দেয় না। একদিন, আমাকে কিছু ভিক্ষা দিন সাহেব, আমি কয়েকদিন থেকে ঠিকমতো খেতে পাচ্ছি না, আমার সন্তানকেও খাওয়াতে পাচ্ছি না। আপনি যদি আমাকে কিছু টাকা ভিক্ষা দেন, তাহলে আমার ছেলেকে একটু দুধ কিনে খাওয়াতে পারবো। উফ, কোথা থেকে যে আসে এসব বুঝি না বাপু। কত ধান্দা নিয়ে যে পাখিরা চলে বোঝাই মুশকিল। এই নাও তো 2 টাকা, আর পথ ছাড়ো বাপু, ভালো লাগে না এসব। এই বলে কালু সেখান থেকে চলে যায়। এরপর সেখান দিয়ে সুখী পায়রা যাচ্ছিল। সুখীকে দেখে টুনি ভিক্ষা চায়। এরপর সুখী বলে, আচ্ছা, তোমার এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি ভিক্ষা করছো কেন? কাজ করে খেতে পারো না? দিদি, আমাকে যে কেউ কাজ দেয় না, কাজ না পেয়ে বাধ্য হয়ে ভিক্ষার পথ বেছে নিয়েছি। তুমি যদি চাও তো আমার বাসায় কাজ করতে পারো, আমি একজন ভালো কাজের মেয়ে খুঁজছি। এরপর টুনি সুখীর সাথে তার বাসায় যায় আর কাজ শুরু করে দেয়। প্রত্যেক মাসে যে টাকা পেত, সেই টাকা দিয়ে তার ছেলের খরচ চালাতো। আস্তে আস্তে রকি বড় হয়ে ওঠে। টুনি ওকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরপর একদিন, মা, প্রতিদিন এই শুকনো খাবারগুলো আমি আর খেতে পারবো না মা, আমাকে তুমি দুধ এনে দাও। বাবা, আজ তো ঘরে দুধ নেই, আজ একটু কষ্ট করে শুকনো খাবার খেয়ে নে বাবা, আমি কাল তোকে দুধ এনে দিব। মায়ের কথা শুনে রকি খেয়ে নেয়। এরপর টুনি সুখীর বাসায় কাজে চলে যায় আর সুখীকে গিয়ে বলে, সুখী দিদি, আপনার তো অনেক বড় গরুর ফার্ম আছে, আমাকে প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ দিবেন? আমার ছেলে যে আর শুকনো খাবার খেতে পাচ্ছে না। এমনি এমনি তো আর কিছু পাওয়া যায় না তাই না? কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি যদি দুধ নিতে চাও, তাহলে প্রত্যেক দিন আমার ফার্মের নোংরাগুলো তোমাকেই পরিষ্কার করে দিতে হবে। বলো, তুমি কি রাজি আছো? ঠিক আছে দিদি, আমি সব পরিষ্কার করে দিব, আর বিনিময়ে আমাকে একটু দুধ দিলেই হবে, আর কিচ্ছু দিতে হবে না। এরপর থেকে টুনি সুখীর ঘরের কাজ শেষ করে তার ফার্ম পরিষ্কার করে, শুধুমাত্র 1 গ্লাস দুধ নিয়ে যাওয়ার জন্য। বাবা রকি, এই নে দুধ, আজ পেট ভরে খেয়ে নে বাবা। মা, তুমি খাবে না? না রে বাবা, আমার পেটে অ্যাসিডিটি হয়েছে, এখন খাবার খেলে আরো বেশি সমস্যায় পড়ে যাব, তুই বরং খা রে বাবা। এরপর টুনি সেখান থেকে চলে যায়।
এরপর রকি প্লেটের খাবার শেষ করে আবার রান্নাঘরে যায় খাবার আনতে, কিন্তু গিয়ে দেখে হাঁড়িতে একটা খাবারও নেই। তার মানে মা আমাকে প্রত্যেকদিন মিথ্যা অজুহাত দেখিয়ে নিজে না খেয়ে থাকে, শুধুমাত্র আমাকেই খাবার খাওয়ায়। এরপর রকি দৌড়ে তার মায়ের কাছে যায় আর বলে, মা, তুমি আমার জন্য এত কষ্ট করছো। আমি বড় হয়ে পড়াশোনা শেষ করে একদিন মস্ত বড় অফিসার হব, সেদিন আর তোমাকে কষ্ট করতে হবে না মা। তোকে আমি আশীর্বাদ করছি রে বাবা, তুই যেন তাই হোস। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। রকি স্কুল পেরিয়ে কলেজে উঠে, তার পড়াশোনার খরচও বেড়ে যায়। টুনি পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেয়ে যায়। এরপর একদিন টুনি সুখীকে বলে, সুখী দিদি, আপনি আমাকে কিছু কাজ বাড়িয়ে দিন, আর তার বিনিময়ে আমাকে কিছু টাকা বাড়িয়ে দিন। আসলে আমার ছেলের পড়াশোনার খরচ বহন করতে আমি সমস্যায় পড়ে যাচ্ছি। এত পড়াশোনা করিয়ে কি লাভ বলো তো? ওকে তো কোনো কাজে লাগিয়ে দিতে পারো, আর তুমি বাড়িতে বসে বিশ্রাম নিতে পারো। না গো দিদি, আমার ছেলে একদিন অনেক বড় হবে, তখন দেখবেন দিদি আমার কপালেও সুখ ফিরে আসবে। আপনি শুধু আমার ছেলেকে একটু আশীর্বাদ করুন, ও যেন সারা জীবন দুধে ভাতে থাকে। আচ্ছা ঠিক আছে, সে না হয় দিলাম, তবে ফার্মে একটু সময় বেশি দিও, কিন্তু আমি টাকা বাড়িয়ে দিব। এরপর টুনি খেয়ে না খেয়ে আরো বেশি পরিশ্রম করতে থাকে। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। রকি কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কিন্তু টুনির টাকা না থাকা সত্ত্বেও ছেলেকে ভর্তি হতে বলে। বাবা, তোর ভর্তি হতে কতগুলো টাকা লাগতে পারে? এই তো মা, সব মিলিয়ে 1,00,000 টাকা হলেই হবে। এত টাকা? আচ্ছা ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, আমি তোকে টাকা জোগাড় করে দিব এখন। তুই তোর কাগজপাতি সব ঠিকঠাক করে নে বাবা। এরপর টুনি আবারও সুখীর কাছে যায় আর বলে, সুখী দিদি, আমার ছেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 1,00,000 টাকা প্রয়োজন। আমাকে কি আপনি 1,00,000 টাকা ধার দিতে পারবেন? আচ্ছা টুনি, তুমি এতগুলো টাকা ধার নিয়ে কি করে শোধ করবে শুনি? তার থেকে বরং ভালো নিজের একটা কিডনি বিক্রি করে দাও। এরপর টুনি কিছু না বলে সেখান থেকে সোজা হাসপাতালে চলে যায় আর নিজের একটা কিডনি বিক্রি করে দেয়। এরপর সে কিডনি বিক্রি করে 2,00,000 টাকা পায়। এরপর টুনি অসুস্থ শরীর নিয়ে টাকাগুলো নিয়ে রকির কাছে যায়। বাবা রকি, এই নে বাবা, এখানে 2,00,000 টাকা আছে। তুই এখান থেকে 1,00,000 টাকা দিয়ে ভর্তি হয়ে বাকি টাকাটা তোর পড়াশোনার কাজে লাগাস। কিন্তু মা, তুমি এত টাকা কোথায় পেলে? ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না বাবা, তুই মন দিয়ে পড়াশোনা কর। এরপর রকি টাকাগুলো নিয়ে চলে যায় আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এরপর অনেকগুলো দিন কেটে যায়। রকির পড়াশোনা শেষ হয়ে যায়, রকির একটা চাকরিও হয়ে যায়। ওইদিকে টুনি খুব অসুস্থ হয়ে পড়ে। এদিকে রকি ভাবে, এভাবে মেসে থেকে তো আর হচ্ছে না, আবার একা থাকতে গেলেও তো সব কাজ করার জন্য একজন মহিলা দরকার। আজকাল তো বিশ্বস্ত কাজের মেয়ে পাওয়াই মুশকিল। আমি বরং বাড়ি যাই আর মাকে নিয়ে আসি, তাহলে মা আমার সব কাজ করে দিতে পারবে। এরপর রকি তার মাকে আনতে জঙ্গলে যায় আর তার মাকে সাথে করে নিয়ে আসে। এরপর টুনি খুশি মনে অসুস্থ শরীর নিয়েও কাজ করতে থাকে, কিন্তু টুনির কাজটা যেন থামতেই চাচ্ছিল না। উফ মা, এত কাশ কেন তোমার? এত কাশি দেওয়ার কি আছে? আসলে বাবা, আমার শরীরটা বেশি ভালো না তো, তাই একটু কাশিটা বেশি হয়ে যাচ্ছে। তুই কাজ কর বাবা, আমি ঘরে যাচ্ছি। এরপর টুনি ঘরে চলে যেতে থাকে। তখনই রকির একটা কলিগ আসে। কি রে রকি, এই মহিলাটা কে রে? কি নোংরা শরীর।
কাজ করার জন্য তো লোক লাগে, তাই রেখে দিয়েছি। রকির কথাগুলো সব টুনি শুনে ফেলে। এরপর রকির কলিগ বেরিয়ে গেলে টুনিও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে আর রকিকে বলে, বাবা তুই ভালো থাক, আমার জন্য তোর মান কমুক তা আমি চাই না। আমি আমার জঙ্গলের বাড়িতে চলে যাচ্ছি। এই বলে টুনি জঙ্গলে চলে যায়। আবার সে সুখীর বাড়িতে কাজ করতে থাকে। কাজ করতেই হঠাৎ টুনি খুব অসুস্থ হয়ে পড়ে। সুখী ভয় পেয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার টুনিকে দেখে বলে, ওনার তো কিডনি নেই, আমার কাছে কিডনি দিয়ে এসেছিল। ভিতরে যা আছে সব নষ্টের পথে। এনাকে দ্রুত উন্নত মানের চিকিৎসা করাতে হবে, নয়তো এনাকে বাঁচানো যাবে না। এরপর সুখী রকিকে ফোন করে, কিন্তু রকি কিছুতেই কল রিসিভ করে না। নিরুপায় হয়ে সুখী ডাক্তারের কাছ থেকে কিছু ঔষধ নিয়ে টুনিকে দেয়। এরপর টুনি বাড়ি চলে যায়। 3 দিন পর সুখী টুনিকে দেখতে যায় আর গিয়ে দেখে বিছানার উপর টুনির নিথর দেহ পড়ে আছে। এরপর সুখী রকিকে কল করে আর তার মায়ের মৃত্যুর খবর দেয়। আর এই খবর শুনে রকি চলে আসে। কি হয়েছে, কি হয়েছে আমার মায়ের? আমার মা তো আপনার বাসায় কাজ করত, আপনি দেখেননি কেন? আমাকে দোষ না দিয়ে নিজেকে দোষ দাও রকি। শহর থেকে ফিরে আসার পর তোমার মা আমাকে সব কথা বলেছে যে তুমি সবার কাছে তাকে কি পরিচয় দিয়েছো। তুমি ভালো হয়ে যাও রকি। এরপর সুখী রকিকে সব কিছু খুলে বলে। সব শুনে রকি বলে, এটা আমি কি করেছি? মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম আর আজ আমি সব ভুলে গিয়েছিলাম। ঈশ্বর তুমি আমাকেও নিয়ে যাও, নয়তো আমাকে শাস্তি দাও। রকি তার ভুল বুঝতে পারে। রকি তার ভুল বুঝতে অনেক দেরি করে ফেলে। এখন তার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই মা থাকতে মায়ের মূল্য দেওয়া উচিত। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।